নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের ষষ্ঠ পর্ব। শেফালি মাকে আজ খুব সুন্দর দেখাচ্ছিল। এই প্রথম ওকে নীল শাড়ি পরতে দেখলেও নবকুমার। সাত সকালেই স্নান সেরে নিয়েছেন। ঘরে ঢোকা মাত্র বললেন, একটু পড়া ধরো তো। তারপর দেয়াল আলমারি থেকে একটা মোটা বই খুলে সূচিপত্র দেখে পাতা খুলে নবকুমারের হাতে দিলেন। নবকুমার দেখল বইটার নাম সঞ্চয়িতা, কবিতার নাম কর্ণকুন্তী সংবাদ। তুমি চেয়ারটায় বসো, আমি বসে বসে কবিতা বলতে পারি না। হাসলেন শেফালি মা। আজ তার বয়স যেন অনেক কম বলে মনে হচ্ছিল নবকুমারের। চোখ বন্ধ করে শেফালি মা শুরু করলেন। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে, তুমি কে গো মাতো? হাঁ করে শুনছিল নবকুমার। আবৃত্তি থামিয়ে ধমক দিলেন শেফালি মা। আরে, তুমি এদিকে তাকিয়ে কি দেখছো? ভুল বলছি কিনা বইয়ে চোখ রেখে দেখো। প্রম্পটার কখনো পাতা থেকে চোখ সরায় না। আবার আবৃত্তি শুরু করলেন তিনি। বলতে বলতে আটকে গেলেন এক জায়গায়। নবকুমার ধরিয়ে দিতে যাচ্ছিল। হাত তুলে ইশারা করলেন কথা না বলতে। কয়েকবার চেষ্টা করলেন মনে করতে, তারপর বললেন, না, সত্যি বুড়ি হয়ে গেছি, স্মৃতি কাজ করছে না। অথচ জানো, সেই প্রথম দিন থেকে যখন অভিনয়ে এলাম, আয়নার সামনে দাঁড়িয়ে এই কবিতা বলে অভিনয় প্র্যাকটিস করতাম, গড় গড় করে বলে যেতাম। অভিনয় ছাড়ার পর স্মৃতির ওপর এভাবে মরচে পড়বে কল্পনাও করিনি। কি যেন লাইনটা? ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে। বাহ, তোমার গলাটা তো বেশ ভরাট। যখন এমনি কথা বলো তখন এরকম লাগে না। তার মানে এই গলা স্বাভাবিক গলা নয়। বাকি কবিতাটি শেষ করলেন শেফালি মা। যখন বললেন, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে, ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। তখন গলায় এমন একটা ভাব ফুটে উঠল যে নবকুমারের চোখে জল এসে যাচ্ছিল। কোনো ক্রমে নিজেকে সামলালো সে। শেফালি মা জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? খুব ভালো। আগে যা বলতাম তার অর্ধেকও পারলাম না। যাক সে। তোমার দলের বড়বাবুর বক্তব্য কি? উনি আপনার সঙ্গে দেখা করতে চান। কেন? তা জানি না। বললেন গদিতে না যদি যান তাহলে যেখানে হোক বললে যেতে ওর আপত্তি নেই। আপনি রাজি হয়েছেন শুনে খুব খুশি হয়েছেন। আমি তোমাকে বলেছি ভেবে দেখব, রাজি হয়েছি বলিনি। ঠিক আছে, ওকে এখানে এসে আমার সঙ্গে কথা বলতে বলবে। ঠিক আছে, বলবো। আজ ছুটি, কাল বলবো। ও, আজ তুমি কি করবে? কলিকাতার দ্রষ্টব্য জায়গাগুলো দেখতে যাব। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিভাবে যেতে হয়, আর সেখান থেকে গড়ের মাঠ কত দূরে। চিড়িয়াখানা? হ্যাঁ, সেখানেও যাব, কিন্তু আজ বোধহয় সব জায়গায় যাওয়া যাবে না। যাবে? মুক্ত, এই মুক্ত। মুক্ত এলো দরজায়। শেফালি মা বললেন, আজাদকে খবর দে, গাড়ি নিয়ে 10টায় যেন দরজায় আসে। তুই এর মধ্যে জলখাবার খাইয়ে দে, নিজেও খাবি। আমরা 3 জনে ঠিক 10টায় বেরোবো। সঙ্গে জলের বোতল নিবি। কোথায় যাব? কলকাতার, না না,
কলিকাতার দ্রষ্টব্য স্থান দেখতে। উফ, কবে যে শেষবার জাদুঘর চিড়িয়াখানায় গিয়েছি মনেই পড়ে না। নবকুমারের দৌলতে আজ দেখে আসি, চল। আপনি যাবেন সত্যি? চলে নেমে শুধু কোমর ভেজাবো কেন, ডুব দিয়ে স্নানটা সেরে নি, বুঝলে? নবকুমার মাথা নেড়ে বোঝালো সে বোঝেনি। শেফালি মা হাসলেন। চেষ্টা করো, ঠিক বুঝতে পারবে। ট্যাক্সি সোনাগাছি থেকে একটা চওড়া রাস্তায় পড়ে ডান দিকে বাঁক নিতেই পিছনে বসে থাকা শেফালি মা বললেন, এই রাস্তাটার নাম জানো? এই দিক দিয়ে গদিতে যাওয়া আসা করে না নবকুমার, মাথা নাড়ল। না। সেন্ট্রাল অ্যাভিনিউ, এখন বলে চিত্তরঞ্জন অ্যাভিনিউ। এই যে রাস্তাটা পেরিয়ে যাচ্ছি, এটা বিডন স্ট্রিট। এই বিডন স্ট্রিটেই মিনার্ভা থিয়েটার ছিল, এখন তো বন্ধ। এককালে বিখ্যাত নাটক ওখানে হয়েছে। উৎপল দত্ত, অঙ্গার, কল্লোল ওখানে করেছিলেন। আমিও ওখানে অনেক শো করেছি। এখন বন্ধ কেন? শুনেছি কি সব আন্দোলন হয়েছিল, থিয়েটারের মান পড়ে যাওয়ায় দর্শক হতো না। এই রাস্তা হলো বিবেকানন্দ রোড। শেফালি মা একের পর এক রাস্তার নাম, বিখ্যাত বাড়িগুলোর কথা বলে যাচ্ছিলেন। সবগুলো মাথায় রাখতে পারছিল না নবকুমার, কিন্তু তার ভালো লাগছিল। এই হলো ধর্মতলা, আবার এসপ্ল্যানেডও বলে, ওই যে মনুমেন্ট। গাড়িতে বসেই অনেক উঁচু একটা স্তম্ভ দেখতে পেল নবকুমার। বইতে সে পড়েছে ওটা স্মৃতিসৌধ, মানুষের বাস করার জন্য তৈরি নয়। ওটা কার স্মৃতিসৌধ? এক সাহেবের বোধ হয়, কি যেন নাম, দূর। গাড়ি আর একটু এগোতেই বিশাল সবুজ মাঠ চোখে পড়ল। এই হলো তোমার গড়ের মাঠ। গড়ের মাঠ কেন বলে জানো? গড় মানে দুর্গ, দুর্গের সামনে মাঠ, গড়ের মাঠ। এখানে দুর্গ কোথায়? ওই যে ওপাশে। দুর্গের নাম উইলিয়াম, ফোর্ট উইলিয়াম। ও, কিন্তু শহরের মাঝখানে দুর্গ কেন? শত্রুরা এলে তো শহরটাকেই দখল করে ফেলবে। বইতে পড়েছি শহর থাকতো দুর্গের ভেতরে, যাতে শত্রুরা দখল না করতে পারে। ওটা ইংরেজরা বানিয়েছিল, যাতে তাদেরকেও দুর্গের ভেতর থেকে ঢুকে না মারতে পারে। তখন তো ঘরে বাইরে ওদের শত্রু ছিল। এখন বাইরের 7 সমুদ্র পার হয়ে এত দূরে আসতে পারবে না। তাহলে ইংরেজদের তৈরি দুর্গটা কি দ্রষ্টব্য স্থান হিসেবে রাখা হয়েছে? না না, ওখানে শুনেছি মিলিটারিরা থাকে। কিছুটা দূরে শ্বেতপাথরের বিশাল বাড়ি, যা দেখতেই তাজমহলের ছবি মনে ভেসে ওঠে। নবকুমার উৎফুল্ল হল। বাহ, কি সুন্দর! ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভেতরে যাওয়া যাবে? এখন নয়, ফেরার পথে। ডান দিকে যে ঘেরা মাঠ দেখছো, ওটা রেস কোর্স, ঘোড়া দৌড়ায়, কেউ জেতে কেউ হারে। ভুলেও কখনো ওখানে যাবে না। ওরা চিড়িয়াখানায় ঢুকল। আজ বেশ ভিড়, লাইন দিয়ে টিকিট কাটতে হলো। ভাগ্যিস রোদ নেই, মেঘলা হয়ে আছে আকাশ। কিছুক্ষণ ঘোরাঘুরির পর শেফালি মা বললেন, আর পারছি না, আমরা এখানে বসছি। তুমি বাঘ ভাল্লুকদের দেখে এখানে ফিরে এসো, তারপর ওই রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খাবো। নবকুমার মাথা নেড়ে পা বাড়াল। পাখিদের খাঁচার সামনে দাঁড়িয়ে সে মুগ্ধ। কত রকমের পাখি। এক ভদ্রলোক তার ছেলেকে বললেন, ওই দেখ কাকাতুয়া। ছেলেটি জিজ্ঞাসা করল, কথা বলে? কাকাতুয়া ঘাড় ঘুরিয়ে ছেলেটাকে দেখল, তারপর স্পষ্ট বলল, মারব। নবকুমার হেসে ফেলল। পাখি মুখ ঘুরিয়ে নিল। একটার পর একটা প্রাণী দেখতে দেখতে নবকুমার জলহস্তিদের কাছে পৌঁছাতেই একজন বিশাল হাঁ করে মুখের ভেতরটা দেখালো। কাদা জলে দাঁড়িয়ে আছে সে।
জলহস্তি তাকে আকর্ষণ করল না। হঠাৎ খেয়াল হলো অনেকক্ষণ সে একা ঘুরছে। একজনকে জিজ্ঞাসা করে জানলো 1টা বেজে গেছে। ফিরতে গিয়ে সে ধন্দে পড়ল। ঠিক কোন জায়গায় শেফালিমারা বসে আছেন বুঝতে পারছিল না। হাঁটতে হাঁটতে সাপের বাড়ির সামনে পৌঁছে ভিতরে যাওয়ার লোভ সামলাতে পারল না। বড় বড় কাচের বাক্সে নানান প্রজাতির সাপ, কিন্তু তারা বেশিরভাগই নিজেদের লুকিয়ে রাখতে চাইছে দর্শকদের কাছ থেকে। দর্শকরা এখানে সংখ্যায় বেশি। ছি, সাপ দেখলেই শরীর খিনখিন করে ওঠে, আমি এখানে থাকবো না। বলি যে মেয়েটি বেরিয়ে যাচ্ছিল তাকে খুব চেনা বলে মনে হলো নবকুমারের। পেছন থেকে দেখছে সে, কিন্তু গলার স্বর কোথাও যেন শুনেছে। মেয়েটার সঙ্গে বছর 23-এর একটা ছেলে। সে বোঝাতে বোঝাতে হাঁটছিল। নবকুমার বাইরে এসে দেখলো ওরা দাঁড়িয়ে কথা বলছে, আর তখনই মেয়েটা মুখ ঘোরাতেই চোখাচোখি হয়ে গেল। একটু অপ্রস্তুত হলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে ছুটকি হাত নেড়ে হাসতে লাগলো। কি করা উচিত বুঝতে পারছিল না নবকুমার। ছুটকি এগিয়ে এলো। কি চিনতে পারছো না? এর মধ্যেই ভুলে গেলে? আমি ভেবেছিলাম তুমি আর 5টা ছেলের মতন নয়। না মানে ভুলবো কেন? সেই যে ট্রেনে এত কথা বললে, কত প্রমিস করলে, আর কলকাতার জল পেটে পড়তেই পাল্টু খেয়ে গেলে। নবকুমার দেখলো ছেলেটা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তুমি কবে ফিরলে? তার মানে? আমি জানতাম তোমার বাবা মা কলিকাতার বাইরে কোনো আত্মীয়ের বাড়িতে তোমাকে রেখে এসেছে, সেখান থেকে বিয়ের চেষ্টা করছে। কি করে জানলে? নাকি মনে মনে ভেবে খুশি হলে? আমি তোমাদের বাড়িতে গেছিলাম। তাই? কবে? কিছুদিন আগে। এখানে আসার পরপরই তোমার দিদির কাছে শুনেছিলাম। ও, সেদিন বাড়িতে দিদি একা ছিল, তাই না? তোমার চরিত্র নষ্ট করেছিল? কি যাতা বলছো? ঠিক বলেছি। আমি যাকেই ভালোবাসবো দিদি তার দিকে হাত বাড়াবে। নিশ্চয়ই দিদি তোমার সঙ্গে বাইরে দেখা করে? না, আর দেখা হয়নি। তবে বেরিয়ে আসার সময় পাড়ার ছেলেরা আমাকে ধরেছিল, খুব শাসাচ্ছিল। ওদের একজন নাকি তোমাকে ভালোবাসে। শেষে বলল তোমাকে বুঝিয়ে বলতে, যাতে তুমিও ওকে ভালোবাসো। নবকুমারের কথা শেষ হওয়া মাত্র বেশ জোরে হেসে উঠল ছুটকি। আশেপাশের লোকজন সেই শব্দে এদিকে তাকালো। হাসতে হাসতে ছুটকি বলল, এরকম কয়েক ডজন ছেলে আমার পিছনে ঘুরে বেড়ায়, আমি তাদের পাত্তাই দিই না। যাকে দিয়েছি সে আমার কথা ভাবেই না। তুমি কি গো? এই চিড়িয়াখানা কি তোমার বাড়ির কাছে? তোর কোথায় বেলগাছি আর কোথায় আলিপুর। ও অনেকদিন থেকে বায়না করছিল, তাই আজ বেড়াতে এলাম। ওকে ভালো করে চিনি না, টালা পার্কে আলাপ হয়েছে। খুব বড় লোকের ছেলে, বলছে আমাকে বিয়ে না করলে পাগল হয়ে যাবে। কবে বিয়ে হবে? হ্যাঁ, তোমার মতলব কি বলো তো? যে বলবে তাকে বিয়ে করতে হবে? আমি কি এত ফেল না? আচ্ছা, তোমার কোনো ফোন নাম্বার আছে? না। ঠিকানা বলো। ইতস্তত করেও শেষ পর্যন্ত চিতপুরের যাত্রার গদির ঠিকানা বলে ফেলল সে। ছুটকি বলল, ও তুমিও নর্থে থাকো? তাহলে চলো একসঙ্গে ফিরবো। যাওয়ার সময় ও অম্বরে খাওয়াবে। তুমিও নিশ্চয়ই কখনো অম্বরে খাওনি। আমাকে খাওয়াবে কেন? আমি বললে ও না বলবে কি করে? এসো। ছুটকি ছেলেটাকে হাত নেড়ে ডাকতেই মুক্তকে দেখতে পেল নবকুমার। হনহন করে সামনে এসে মুক্ত বলল, মা খুব রাগ করছে, এখনই চলো। বেঁচে গেল নবকুমার। ছুটকি জিজ্ঞাসা করল, মা? মা মানে? মায়ের তো একটাই মানে হয়। আসছি। মুক্তর সঙ্গে হাঁটতে লাগলো নবকুমার। চিড়িয়াখানার ভেতরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে।
শেফালিমা নবকুমারকে নিয়ে সেখানে ঢুকে জানলার পাশের টেবিলে বসলেন। মুক্তকে টাকা দিয়ে এসেছেন শেফালিমা। সে রেস্টুরেন্টের খাবার খাবে না, পুরি তরকারি কিনে খাবে। কে খাবে বলো? শেফালিমা মেনু কার্ডে চোখ রেখে জিজ্ঞাসা করলেন। এরকম রেস্টুরেন্টে কখনো ঢোকেনি নবকুমার। গ্রামে এবং গঞ্জের লোকজন ঢোকার সুযোগ পাবে কোত্থেকে? কি খাবার পাওয়া যায় তাও জানা নেই। নবকুমার বলল, আপনি যা ভালো মনে করেন। মেনু কার্ড এগিয়ে দিলেন শেফালিমা। এটা পড়ে তোমারটা তুমি ঠিক করো। আড়ষ্ট হাতে কার্ডটা নিল নবকুমার। ইংরেজিতে লেখা বিভিন্ন খাদ্যের পাশে যে দাম লেখা আছে তা দেখে ঘাবড়ে গেল সে। কোনোটাই 60 টাকার নিচে নেই। কয়েকবার চোখ বলিয়ে চিকেন চাউমিনটাকেই পছন্দ করল। কলেজে পড়ার সময় ক্যান্টিনে চাউমিন খেয়েছিল কয়েকদিন, খারাপ লাগেনি। কিন্তু ওখানে দাম নিত 12 টাকা। 1 প্লেট নিলে দুজনের দিব্যি হয়ে যেত। সঙ্গে কি নেবে? কিছু না। লজ্জা করছো কেন? চিলি চিকেন নেবে? আর না বলতে পারল না নবকুমার। শেফালিমা দুজনের জন্য একই খাবার বলে দিলেন বেয়ারাকে। নবকুমার মনে মনে যোগ করে দেখল অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ওর। শেফালিমা বললেন, বহুদিন পরে আজ বেশ ভালো লাগছে। ছেলেবেলায় বাবার সঙ্গে প্রতি বছর শীত পড়লেই এখানে আসতাম। তখন এই রেস্টুরেন্টটা ছিল না। তোমার কেমন লাগছে চিড়িয়াখানায় এসে? ভালো। লোকে তো খাঁচায় খাঁচায় জীবজন্তু দেখছে, আর আমি একটা জায়গায় বসে মানুষ দেখছিলাম। মানুষের মতো বিচিত্র প্রাণী বোধহয় আর কিছু নেই। ও হ্যাঁ, মেয়েটিকে তোমার দেশের? চমকে তাকালো নবকুমার। সে প্রথমে ঠিক ঠাউর করতে পারল না। আহা, তোমার সঙ্গে খুব কথা বলছিল যে। না না, আমাদের দেশের না, কলিকাতা আসার সময় ট্রেনে পরিচয় হয়েছিল। তাই? ওর সঙ্গে আত্মীয় স্বজনরাও ছিল। এখানে তো একটা ছেলের সঙ্গে এসেছিল। ছেলেটাকে আমি জানি না। যখন কোনো মেয়ে অনাত্মীয় ছেলের সঙ্গে চিড়িয়াখানা বেড়াতে আসে তখন বুঝতে হবে ওদের বন্ধুত্ব আছে। অনাত্মীয় বুঝলাম ছেলেটির দাঁড়িয়ে থাকার ধরন দেখে। তোমার সঙ্গে মেয়েটি কথা বলছিল, এটা ওর পছন্দ হচ্ছিল না। সাধারণত এসব ক্ষেত্রে পরিচিত মানুষ দেখলে ছেলেমেয়েরা এড়িয়ে যায়। তার উপর তোমার সঙ্গে ট্রেনে আলাপ যখন, তখন তো সহজেই এড়াতে পারবে। কিন্তু তা না করে সঙ্গীকে দাঁড় করিয়ে রেখে মেয়েটি তোমার সঙ্গে কথা বলেই যাচ্ছিল, যেন তুমি ওর খুব ঘনিষ্ঠ বন্ধু। ওর অনেক ছেলে বন্ধু আছে। তুমি জানলে কি করে? আমাকে বলেছে। ওই ছেলেটাকে ভালো করে চেনে না। বড়লোকের ছেলে ওকে বিয়ে করতে চায়, কিন্তু ও চায় না। অম্বর না কোথায় খাওয়াবে বলে ওর সঙ্গে এসেছে। আমাকেও সেখানে যেতে বলছিল। আমি ওকে ঠিক বুঝতে পারি না। যাক, ইনি তাহলে তোমার কপাল কুণ্ডলা নন। মানে? শোনো, এই মেয়েটিকে এড়িয়ে চলবে। তোমার ঠিকানা দিয়েছ? হ্যাঁ, গদির নাম্বার। এমন করে বলল যে না বলতে পারিনি। বাড়ির নাম্বার? না না। দিলে দেখতে পাড়াটা জানলে ও আর তোমার সঙ্গে কথা বলতো না। পাড়ার জন্যে? বেশ্যাপাড়ায় যে ছেলে থাকে তার সম্পর্কে ভালো ধারণা কেন হবে? অথচ জানো, এই মেয়েগুলো যারা একের পর একটা ছেলের মাথা ঘোরায়, তাদের পয়সায় দামি রেস্টুরেন্টে খায়, ভালো উপহার আদায় করে কাটিয়ে দিয়ে আরেকজনের সঙ্গে মেশে, তারা সোনাগাছির মেয়েদের চেয়ে 1000 গুণে খারাপ। সোনাগাছির মেয়েরা পেটের জন্য খদ্দের ধরে, কিন্তু তাদের ঠকায় না। আর এইসব তথাকথিত ভদ্রলোকের ভদ্র মেয়েরা মজা লুটবার জন্য ছেলেগুলোর সঙ্গে প্রেমের অভিনয় করে, অথচ তাদের গায়ে বেশ্যার ছাপ পড়ে না। ছেলেগুলো ওই অভিনয়ে মজে যায় সহজে,
যখন বোঝে ঠকে গেছে তখন বেশিরভাগ মুখ বুজে সরে যায়। কেউ কেউ অ্যাসিড বাল্ব ছোড়ে। তুমি যদি ওদের সঙ্গে যেতে রাজি হতে তাহলে রেস্টুরেন্টে গিয়ে মেয়েটা একই সঙ্গে তোমাদের দুজনের সঙ্গে ফষ্টি নষ্টি করত। ছি। শেফালি মায়ের কথা শেষ হওয়ার পর খাবার এলো। খেতে আরম্ভ করে নবকুমার বুঝতে পারল কলেজের ক্যান্টিনে চাউমিন নামক যে খাবার খেয়েছে সেটা খুবই নিচু স্তরের। এত ভালো এবং সুস্বাদু খাবার সে কখনো খায়নি। এরপরে নিজের পয়সায় খেতে হলে তাকে অনেক রোজগার করতে হবে। প্রম্পটারের চাকরি করে সেটা সম্ভব নয়। খেতে খেতে শেফালি মা বললেন, অনেকদিন পরে আজ বেশ ভালো লাগছে। মনে হচ্ছে এতদিন একটা অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বসেছিলাম, আজ বেরিয়ে এলাম। তুমি যদি আমার বাড়িতে না আসতে তাহলে আজকের আনন্দটা পেতাম না। নবকুমার খুশি হলো, কিন্তু সে বুঝতে পারল না এমন কি করেছে যার জন্য শেফালি মা বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। তুমি কি বলো, আমার আবার অভিনয় করা উচিত? আপনার অভিনয় আমি কখনো দেখিনি, কিন্তু খুব প্রশংসা শুনেছি। যদি শরীর ভালো থাকে তাহলে। দেখো, মন ভেঙে শরীর নষ্ট হয়। ভেবেছিলাম শুয়ে বসে বাকি জীবনটা কোনো মতে পার করে দেব, কিন্তু আজ মনে হচ্ছে মিছিমিছি নিজেকে নষ্ট করার জন্য ব্যস্ত ছিলাম। ভুল করেছিলাম। খাবারের বিল মিটিয়ে দিলেন শেফালি মা। তারপর বললেন, ঠিক আছে, একটু ভদ্র ব্যবহার করি। তুমি আজ যাত্রা দলের মালিকের সঙ্গে দেখা করে বলবে কাল দুপুরে এই ধরো 3টের সময় পার্ক স্ট্রিটে ফ্লোরিস্ট রেস্টুরেন্টে আমি তার সঙ্গে দেখা করতে পারি। মনে থাকবে তো? পার্ক স্ট্রিটে ফ্লোরিস্ট রেস্টুরেন্টে বিকেল 3টের সময়। মনে মনে নামগুলো আওড়ে নিল নবকুমার। মনে হচ্ছিল একটা মহান কাজ তার মাধ্যমে হতে চলেছে। আজ রবিবার, ছুটির দিন। বিকেল 5টায় গদিতে এসে নবকুমার দেখল সব ফাঁকা, গদিতে কেউ নেই। মাস্টার তার দেখা পেল না। সে দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারল বড়বাবু ছুটির দিনে গদিতে আসেন না। তার ঠিকানা জিজ্ঞাসা করতে লোকটা একটা ফোন নাম্বার বলতে পারল। গদির ফোনটা তালা চাবি দেয়া থাকে। বড়বাবুকে খুব জরুরি খবর দিতে হবে বলায় দারোয়ান ফোনের তালা খুলে দিল। ডায়াল করল নবকুমার। 3বার রিং হওয়ার পর বাজখাই গলা শুনতে পেল। হ্যালো, বড়বাবু আছেন? আমি নবকুমার কথা বলছি। কে নবকুমার? আগে আমি প্রম্পটারের কাজ করছি। কি ব্যাপার, ফোন করছো কেন? আগে শেফালি মা আপনাকে একটা খবর দিয়েছেন। ও, কোত্থেকে বলছো? গদির টেলিফোন থেকে। আমার বাড়িতে চলে এসো। বাগবাজারের মদনমোহন মন্দিরের সামনে একমাত্র গেটওয়ালা বাড়িটা আমার। ফোন রেখে দিলেন বড়বাবু। বেশ নার্ভাস হয়ে দারোয়ানের কাছে বাগবাজারের মদনমোহন মন্দিরের হদিস টেনে নিয়ে হাঁটা শুরু করল সে। চিতপুরের ট্রাম রাস্তা ধরে হেঁটে সেখানে পৌঁছাতে বেশি সময় লাগল না। গেটের সামনে দাঁড়াতে একটা বিহারি দারোয়ান জিজ্ঞাসা করল, নাম? নবকুমার। আন্দার আইয়ে। ভেতরে ফুলের বাগান, মাঝখানে সুন্দর রাস্তা। একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে আছে। সিঁড়ি ভেঙে বারান্দায় উঠতেই ধুতি আর গেঞ্জি পরা একটা লোক বলল, আপনি নবকুমার বাবু, আসুন। দোতলায় উঠে বড়বাবুকে দেখতে পেল সে। একটা পাদানিওয়ালা ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছে। তার পাশের চেয়ারে বসে আছে খুব সুন্দর একটা মেয়ে। মেয়েটির পরনে স্কার্ট। মুখ ঘুরিয়ে বড়বাবু বললেন, এসো হে, বসো। সামনে পড়ে থাকা মোড়ায় বসল নবকুমার। শেষ পর্যন্ত কি কথা হলো? আগে উনি কাল বিকেল 3টের সময় দেখা করবেন। বাহ,
কোথায়? গদিতে আসছেন নাকি? না, পার্ক স্ট্রিটের। পার্ক স্ট্রিটের কোথায়? কোনো রেস্টুরেন্টে? নামটা কিছুতেই মনে আসছে না, কেবলই প্যারিস প্যারিস বলে মনে হচ্ছে। প্যারিস? প্যারিস নামে কোনো রেস্টুরেন্ট সেখানে নেই। কিরে, আছে? বড়বাবু মেয়েটির দিকে তাকালেন। মেয়েটি বলল, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে ভুল বলছেন। ও নবকুমার, তুমি নামটাও মনে রাখতে পারোনি? বাবা, মনে হচ্ছে উনি ফ্লোরিস রেস্টুরেন্টের নামটা ভুল করছেন। নবকুমারের মনে পড়ে গেল। সে দ্রুত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ফ্লোরিস। ওখানকার কেক খাননি বোধ হয়? না, আমি কলিকাতায় বেশি দিন আসিনি। কলিকাতা? সেটা কোথায়? বড়বাবু বিরক্ত হলেন। কি হচ্ছে? সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা, এই তো ছিল জব চার্নকের আমলে। শেষে তিনে মিলে হলো কলিকাতা। তারপর সাহেবরা সেটাকে উচ্চারণ করলো ক্যালকাটা। তার বাংলা হলো কলকাতা বা কলকাতা। গ্রাম বাংলায় যদি এখনো কেউ কলিকাতা বলে তাহলে তো সে ভুল বলছে না। হ্যাঁ নবকুমার, তুমি ওকে বলো যে আমি ঠিক 3টের সময় ওখানে পৌঁছে যাব। নবকুমার মাথা নেড়ে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু বড়বাবু বললেন, বসো। নবকুমার আবার বসল। ওর সঙ্গে কেউ থাকবেন? খুব সাহস করে নবকুমার বলল, যদি আমাকে সঙ্গে যেতে বলেন তাহলে মুশকিল হবে। কাল তো 1টা থেকে রিহার্সাল। না, রিহার্সালে যেতে হবে না। আমি সুধাকান্তবাবুকে বলে দিলে তিনি ম্যানেজ করে নেবেন। মনে হচ্ছে তুমি শেফালি দেবীর নেক নজরে পড়ে গেছো। আমাকে উনি পছন্দ করেন, কিন্তু মনে রেখো তুমি আমার লোক। কথাবার্তার সময় যদি উনি রাজি না হন তাহলে তোমাকে উদ্যোগী হয়ে ওকে রাজি করাতে হবে। মানুমা, গিরিশকে বলো নবকুমারের জল খাবার নিয়ে আসতে। বড়বাবু বলতেই মেয়েটি চলে গেল। বড়বাবু জিজ্ঞাসা করলেন, বাড়িতে কে কে আছেন? মা আর বাবা। বাবা কি করেন? জমি জমা দেখাশোনা, চাষ। তুমি তো গ্র্যাজুয়েট, আর পড়লে না কেন? ভালো রেজাল্ট হয়নি, টাকারও অভাব ছিল। কিন্তু নবকুমার, তুমি শেফালি মায়ের বাড়িতে থাকছো, পয়সা লাগছে না ঠিক কথা, কিন্তু পরিবেশের কথা যদি তোমার বাবা মা জানতে পারেন তাহলে তো খুব খারাপ ব্যাপার হবে। উনি যদি অভিনয়ে আবার আসেন তাহলে ওকে বলো কোনো ভদ্রপাড়ায় ফ্ল্যাট ভাড়া করতে। এ ব্যাপারে আমার কথা বলা ঠিক নয়, তবে উনি চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি। সেখানে ওর কাছে থাকতে পারবে তুমি। বলবো। একজন কাজের লোক জলখাবার নিয়ে এলো ট্রেতে। একটা টুলের ওপর সেটা রেখে চলে যেতেই বড়বাবু বললেন, খেয়ে নাও। নবকুমার দেখল গোটা আটেক ফুলকো লুচি, বেগুন ভাজা, আলু ভাজা আর 2টো রসগোল্লা প্লেটের ওপর রয়েছে। বড়বাবু উঠে দাঁড়ালেন। লজ্জা করো না, আমি সবাইকে বাড়িতে এলেই এসব খাওয়াই না। তোমার মাস্টার তো ওপরে ওঠার সাহসও পায় না। খাও। বড়বাবু চলে গেলেন। চীনে খাবার হজম হয়ে গিয়েছিল, তখন খিদে পাচ্ছিল তার, তাই সংকোচ না করে হাত বাড়ালো। বিশাল বারান্দায় একা বসে বসে লুচিগুলো বেগুন ভাজা আর আলু ভাজার সঙ্গে পেটে চালান করছিল নবকুমার নিঃশব্দে। হঠাৎ পিছন থেকে মেয়েটির গলা কানে এলো, চা খাবেন কি? না। খাবার মুখে থাকায় কথা স্পষ্ট হলো না। জল খান, নইলে গলায় আটকে যাবে। বলে মেয়েটি পরীর মতো পাশের ঘরে ঢুকে গেল। দ্রুত খাওয়া শেষ করে নবকুমার উঠে দাঁড়ালো। হাত ধোয়া দরকার। গ্লাসের জল প্লেটে ফেলে হাত ধুতে সংকোচ হচ্ছিল। সে চারপাশে তাকালো। বড়বাবু বা তার মেয়ে বারান্দায় না থাকায় কয়েক সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে রইল। এরা কেমন মানুষ? কাউকে খেতে দিয়ে সামনে থেকে চলে গেল।
নবকুমার এগোলো। নিশ্চয়ই হাত ধোয়ার কল কাছাকাছি কোথাও আছে। লম্বা বারান্দা দিয়ে অনেকটা চলে এলো সে। সব ঘরের দরজা ভেতর থেকে ভেজানো। বড়বাবু যে বিশাল বড় লোক তা বুঝতে অসুবিধা হচ্ছে না। এত বড় লোক কেন যাত্রাদল চালাচ্ছেন? ওর তো উচিত অনেক বড় বড় ব্যবসা করা। কি চাই? কে তুমি? কি উদ্দেশ্যে বিচরণ করছো এখানে? প্রশ্ন তিনটে যিনি করলেন তার গলার স্বর ক্ষণক্ষণে। একেবারে শেষের ঘরের দরজায় দাঁড়ানো লোকটি যেমন রোগা তেমন অদ্ভুত পোশাক পরা। পোশাকটার নাম হয়তো আলখাল্লা, কিন্তু তাতেই প্রচুর জরির কাজ। এখন একটু বিবর্ণ। মানুষটি বেশ বৃদ্ধ এবং সাদা দাড়ি ছুচুলো হয়ে বুকে নেতিয়ে রয়েছে। চোখে মোটা কাচের চশমা। নবকুমার বলল, আগে হাত ধোব। হাত? এই শহরের কোথাও কি হাত ধোয়ার ব্যবস্থা ছিল না যে আমার দরজায় এসে দাঁড়িয়েছ? তার চেয়ে সত্যি কথা বলে ফেলো। আমি সত্যি কথাই বলছি। আমি যদি বলি তুমি একটি তস্কর, তাহলে আমাকে মিথ্যে প্রমাণ করতে পারবে? তস্কর? আমি? না না, বড়বাবু আমাকে এখানে আসতে বলেছিলেন। বড়বাবু? হা হা, এই প্রাসাদে আমি তোমাকে নেমন্তন্ন করেছি। আগে আপনি নন, বড়বাবু। আমি ছাড়া এই প্রাসাদে আর কোনো বড়বাবু থাকতে পারে না। আমি একাম অদ্বিতীয়ম। আমার বয়স কত তুমি জানো? আগে না। 94। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে জন্মেছি। আগে বড়বাবু মানে যিনি আমাদের যাত্রা দলের মালিক? চপ, আবার মিথ্যে কথা। নাম কি? আগে নবকুমার। তাই নাকি? বঙ্কিমবাবু রেখেছিলেন? বঙ্কিমবাবু মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ভেতরে চলে গেলেন। ঘরের ভেতরটা ভালো দেখা যাচ্ছিল না। গলা ভেসে এলো, কাম কাম ইনসাইড। নবকুমার ঘরে ঢুকল। সবকটা জানলা বন্ধ। ঘরে 6টা বিশাল কাঠের আলমারি ছাড়া একটি পালঙ্কের ওপর মোটা গদির বিছানা। বেঁটে বেঁটে কয়েকটা টুল রয়েছে পালঙ্কের পাশে। ওইখানে জল আছে, বেসিনে হাত ধোবে। তারপর সোপ কেস থেকে সাবান তুলে হাতে মাখবে। সেই সাবান হাত ভালো করে ধোবে। ধুয়ে নিয়ে সাবানটাকে একটু সময় কলের জলে রেখে সোপ কেসে ফিরিয়ে দেবে। 2বার বলতে পারবো না। মানুষ এত বুদ্ধু যে সাবান দিয়ে হাত ধুয়ে ভাবে কাজ হয়ে গেল। সাবানটাকে পরিষ্কার করার কোনো দায়িত্ব যেন তার নেই। বৃদ্ধ যা আদেশ করল তা মান্য করল নবকুমার। হাত এবং মুখ ধোয়ার পর স্বস্তি হল। কিন্তু এই বুড়োকে? বড়বাবুর বাড়িতে থেকেও তাকে অস্বীকার করছেন। ইট ওয়াজ 1930। আমি প্রথম বঙ্কিমচন্দ্র পড়েছিলাম আনন্দমঠ। 1176 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। ব্যাস, আমার যাত্রা শুরু হয়ে গেল। বৃদ্ধ পালঙ্কে বসে তার সাদা দাড়িতে আঙুল বোলাতে লাগলেন চোখ বন্ধ করে। কয়েক সেকেন্ড চলে গেল। নবকুমারের মনে হলো উনি সেই সময় চলে গেছেন। অথচ দেখো, আমি এখন হাঁটতে পারি না, সিঁড়ি ভাঙতে পারি না। মানুষকে সারা জীবন কার সঙ্গে লড়াই করতে হয় বলো তো? কত রকমের সমস্যা। কিছু জানো না। প্রত্যেক মানুষকে যুদ্ধ করতে হয় তার শরীরের সঙ্গে সব সময়। এক একটা জায়গা বিদ্রোহ করে আর ডাক্তারের সাহায্যে সেই বিদ্রোহ দমন করার চেষ্টা হয়। আমার হাঁটু দুটো বিদ্রোহ করে জিতে গিয়েছে। চোখ জিতে যেতে পারে যে কোনো দিন, কিন্তু আমার স্মৃতিশক্তি এখনো আমার বশে আছে। এবার বলো, আমি কে? আমি বড়বাবু, এবাড়ির বড়বাবু।
আনন্দমঠ যাত্রা কোম্পানির বড়বাবু। সে একটা সময় ছিল যখন চিতপুর মানেই আমি। তখন ওই ফিল্মের পুতুলগুলোকে চিতপুরে ঢুকতে দেয়া হতো না। 10,000 লোক মন্ত্রমুগ্ধ হয়ে পালা শুনত কোনো মাইকের সাহায্য ছাড়াই। তুমি যাকে বড়বাবু বলে ভেবেছিলে তার গর্ভধারিণী হলেন আমার স্বর্গীয়া পত্নী। বুঝেছ? হ্যাঁ। এবার ধাতস্থ হলো নবকুমার। নিচু হয়ে প্রণাম করতে গেল সে। নো, আগে কর্তব্য করো, তারপর প্রণাম করবে। শোনো হে নবকুমার, প্রণাম করতেও যোগ্যতা অর্জন করতে হয়। আপনি বলুন কি করতে হবে আমাকে? আমি বন্দী। সম্রাট শাহজাহানের মতো এই দুর্গে বন্দি করে রেখেছে আমার উদ্ধত পুত্র ঔরঙ্গজেব। তুমি আমাকে মুক্ত করো। কিভাবে মানে? সেটাও আমাকে বলে দিতে হবে। প্রম্পটার ছাড়া কি তোমরা 1 সেকেন্ড কথা বলতে পারো না? কি অবনতি! আপনি যদি বাইরে যেতে চান তাহলে আমি বড়বাবুকে, না মানে আপনার ছেলেকে বলতে পারি। সে আমাকে বের করতে চায় কাঁধে চড়িয়ে। ওকে বললে তুমি বিতাড়িত হবে। তুমি কি করো নবকুমার? আমি এতকাল গ্রামে ছিলাম, কোনোদিনও কলিকাতায় আসিনি। এই কদিন হলো চাকরির সন্ধানে কলিকাতায় এসে আপনার ছেলের যাত্রা দলে প্রম্পটারের চাকরিতে লেগেছি। কি বললে? কলিকাতা বললে না? আগে ওই নাম গ্রামে সবাই বলে, আমারও অভ্যেস হয়ে গিয়েছে। অনেকদিন পরে সঠিক নামটা শুনলাম, কান জুড়িয়ে গেল। একেবারে আসল নাম বলেছ তুমি। সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা। আহা, কলিকাতা কমলালয়। যাও, তোমার সব অপরাধ মার্জনা করে দিলাম। তাহলে আপনি প্রথম যাত্রা দল তৈরি করেছিলেন? ইয়েস। বাপের জলে ধোয়া টাকা ছিল। এই প্রাসাদ, বাগান, যাত্রা দল সব ওই টাকায়। আমি যদি সব উড়িয়ে দিতাম তাহলে কি ও এত ফুটুনি মারতে পারত? জলে ধোয়া টাকা মানে? জাহাজ ডুবি হয়েছিল ডায়মন্ড হারবারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। প্যাসেঞ্জারদের বাঁচাতেই হিমশিম খেয়ে গিয়েছিল গভর্নমেন্ট। ডুবে যাওয়া জাহাজের পেট থেকে ডুবুরি লাগিয়ে 5 বস্তা রাত্রের অন্ধকারে ডাঙায় নিয়ে এসেছিলেন আমার পিতৃদেব। সেই বস্তায় ছিল লন্ডনে ছাপা টাকার নোট। কয়েকদিন ধরে সেগুলো লুকিয়ে বেচে 5 লাখপতি হয়ে যান তিনি। অবস্থা বদলে গেল আমাদের। পুলিশ কিছু বলেনি? তখন তো কলিকাতা থেকে মানুষ পালাচ্ছে বোমার ভয়, কে কাকে ধরবে। কিন্তু এসব গপ্প শুনে কি হবে? আমার মুক্তির কি ব্যবস্থা করলে? আপনি কোথায় যেতে চান? চিতপুরে গিয়ে গদিটাতে আগুন ধরিয়ে দিতে চাই। কেন? কেন তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? ওখানে কি যাত্রা হচ্ছে? ফষ্টি নষ্টি হচ্ছে। যাত্রার নামে মিনমিনে গলায় ভ্রষ্টাচার হচ্ছে। আমি শিব তৈরি করতে চেয়েছিলাম আর ঔরঙ্গজেব সেটাকে বাদর তৈরি করেছে। নিয়ে যাবে? আপনাকে বড়বাবু নিচে ডাকছেন। নবকুমার ঘাড় ঘুরিয়ে দেখল একজন কাজের লোক দরজায় এসে দাঁড়িয়েছে। এই হারামজাদা, তোকে 1000 বার বলেছি আমি ছাড়া এই বাড়িতে আর কোনো বড়বাবু নেই। কানে যায় না? না, দূর করে দেব এখান থেকে। আমি তাহলে যাই? যাবে না। এই, তুই এখান থেকে দূর হ, ও একটু পরে যাবে। লোকটি চলে গেলে শিশুর মতো হাসলেন বৃদ্ধ। এই যে তুমি আদেশ শোনা মাত্র গেলে না, এতে কার জয় হলো, ওর না আমার? আপনার। ঠিক, তোমাকে আমার ভালো লেগেছে, দাঁড়াও। বৃদ্ধ উঠে একটা আলমারি খুললেন, তারপর খানিকক্ষণ দেখে নিয়ে কাছে এলেন। এটি তোমাকে দিলাম, মহামূল্যবান টাকা। হাতে নিয়ে অবাক হয়ে গেল নবকুমার। 2 ইঞ্চি চওড়া, 2.5 ইঞ্চি লম্বা একটা 1 টাকার ঈষৎ বিবর্ণ নোট। এরকম নোট সে কোনোদিনও দেখেনি।
বৃদ্ধ বললেন, লন্ডনে ছাপা সেই বস্তায় ছিল। তখন টাকা আসতো চেক বইয়ের মতো, চেক ছেঁড়ার মতো বই থেকে ছিঁড়ে জিনিস কিনতে হতো। এই টাকা সাধারণ মানুষ নেবে না, কিন্তু পুরনো জিনিস যারা সংগ্রহ করে তারা অনেক দাম দিয়ে কিনতে চাইবে। নবকুমার, আমি মরার আগে তুমি এটা বিক্রি করো না, দাও, খামে ভরে দিচ্ছি। বৃদ্ধকে প্রণাম করে খামটা পকেটে নিয়ে বেরিয়ে এলো নবকুমার। মনে হচ্ছিল মহামূল্যবান সম্পদ তার পকেটে। বড়বাবু একা নন, আরেকজন মধ্যবয়সী ভদ্রলোক তার উল্টো দিকে বসে আছেন। ওই ঘরে গেছিলে কেন? বড়বাবুর গলাস্বরে বেশ বিরক্তি। আমি হাত ধোয়ার জল খুঁজছিলাম, উনি ডাকলেন। তোমাকে দেখলেন কি করে? উনি কখনোই ঘরের বাইরে আসেন না, নিশ্চয়ই ওর ঘরের দরজার সামনে গিয়েছিলে। আমি জানতাম না। ওখানে যা শুনেছ তা মনে রাখার দরকার নেই। 90-এর ওপরে বয়স, অসংলগ্ন কথা বলেন। আমি যেন কারোর কাছে না শুনি যে তুমি ওর কথা গল্প করেছ, মনে থাকবে? মাথা নেড়ে হ্যাঁ বলল নবকুমার। কৌতূহলী মুখে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ব্যাপারটা না জানলে আপনি কি খুব অসুবিধায় পড়বেন? না না, তোমাকে যা বলেছি তা মনে রাখবে। আবার মাথা নাড়ল নবকুমার। হঠাৎ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কি করে? গ্রামের ছেলে, কাজের চেষ্টা করতে এখানে এসেছিল। আমার দলে প্রম্পটারের কাজে লেগেছে। কেন? একটু কথা বলতে পারি ওর সঙ্গে? বেশ, বলুন। কি নাম ভাই? নবকুমার। বাবা, একেবারে কুমার হয়ে কলকাতায় এসেছো। তুমি যখন প্রম্পট করো তখন অভিনেতারা বুঝতে পারে? বড়বাবু বললেন, অবান্তর প্রশ্ন। না বুঝতে পারলে ওর চাকরিটা থাকতো না। ও তাই তো। অভিনয় করেছো কখনো? না। কতদূর পড়েছো? বিএ পাশ করেছি। ভদ্রলোক বড়বাবুর দিকে তাকালেন। ওকে লক্ষ্য করুন, অপুর সংসারের সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে যে লোকটা ছিল ওর মধ্যে ঠিক সেটা আছে। যদি অভিনয়টা পারে তাহলে কিন্তু ক্লিক করে যেতে পারে। বড়বাবু তাকালেন নবকুমারের দিকে। কিছুক্ষণ দেখার পর বললেন, লোকে হলে ঢোকার আগে নাম দেখে। আপনি কি চাইছেন কেউ হলে না ঢুকুক? নাম? এখন যেসব হিরো করে খাচ্ছে তাদের দেখে দেখে মানুষ ক্লান্ত, সবাই মুখ বদলাতে চাইছে। আমরাই দর্শকের মনের মতো নায়ক রিপ্লেস করতে পারছি না। ঠিক আছে, একেবারে অপুর সংসারের মেকআপ দিয়ে ওকে ক্যামেরায় দেখুন, কথা বলান, হাঁটান, তারপর সিডিতে ট্রান্সফার করে আমার কাছে পাঠিয়ে দেবেন। সেটা দেখে মতামত জানাবো। নবকুমার, তুমি যেতে পারো। নবকুমার যখন গেটের কাছে পৌঁছে গেছে তখন পিছন থেকে কেউ চিৎকার করল, এই যে ভাই, একটু দাঁড়াও। নবকুমার দেখল সেই ভদ্রলোক তার কাছে এগিয়ে এলেন। পকেট থেকে একটা কার্ড বার করে বললেন, এটা তোমার কাছে রাখো। নবকুমার কার্ডটা নিল। গীতিময় ঘোষ, ফিল্ম ডিরেক্টর। নিচে ল্যান্ড এবং মোবাইল ফোনের নাম্বার। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? না। মাই গড! অবশ্য এইটা একদিক দিয়ে ভালো, শহরের চালিয়ার ছেলে আমি চাই না। তোমাকে একটু ঘষে মেজে নিতে হবে, এই যা। শোনো, পরশু সকাল 10টায় তুমি আমাকে মোবাইলে ফোন করবে। কেন? কেন? তুমি কাজ খুঁজতে গ্রাম থেকে এসেছো। প্রম্পটারের কাজের চেয়ে ঢের ভালো একটা কাজের জন্য তোমাকে ইন্টারভিউ দিতে হবে,
বুঝেছ? আপনি কি আমাকে অভিনয় করতে বলবেন? এতক্ষণে বুঝেছ দেখছি, হাসলেন গীতিময় ঘোষ। আমি পারবো না। পারবো না মানে? আমি কখনো করিনি, আর আমার ইচ্ছেও নেই। যাত্রায় প্রম্পট করতে পারবে আর সিনেমায় অভিনয় করতে পারবে না? হাজার হাজার ছেলে এরকম সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে আছে। আমি বললেই এসে লাইন দেবে তারা। তুমি সিনেমা দেখো না? দেখি। দেখে অভিনয় করতে ইচ্ছে করে না? না, কারণ আমি জানি করতে পারবো না। ঠিক আছে, তোমাকে অভিনয় করতে হবে না, ওটা আমি বুঝে নেব। তুমি যেমন কথা বলো তেমনই বলবে। মঙ্গলবারে ফোন করবে মনে করে, শুনলে তো? বড়বাবু সিডি দেখতে চেয়েছেন। ট্রাম রাস্তায় এসে নবকুমারের মনে পড়ল নিরুপমাদি বলেছিলেন ওর বাড়িতে যেতে, রাত্রের খাওয়া খেয়ে আসতে। কিন্তু মুক্তকে কিছুই বলা হয়নি। সে নিশ্চয়ই তার জন্য রান্না করেছে। না খেলে শেফালি মাকে বলবে যে নবকুমারের জন্য খাবার নষ্ট হয়েছে। তাছাড়া বাগবাজার কত দূরে তা তার জানা নেই। সেখান থেকে রাত্রের খাবার খেয়ে বাড়ি ফিরতে যদি বেশি রাত হয়ে যায়, তাহলে সোনাগাছির রাস্তা দিয়ে বাড়ি ফিরতে মুশকিলে পড়তে হবে। রাত 9টার পর থেকেই তো পুলিশ লোকজনকে হয়রান করতে শুরু করে। তাছাড়া নিরুপমাদি তাকে হঠাৎ খাওয়াতে চাইল কেন? নিরুপমাদি দলে মায়ের ভূমিকায় অভিনয় করে। রিহার্সালে ও সংলাপগুলো একটু জোরে বলতে হয়, কারণ সুধাকান্তবাবু বলেছেন ইদানিং নাকি কানে কম শুনছেন নিরুপমাদি। শেফালি মা যদি দলে আসেন, তাহলে মায়ের চরিত্র পাবেন না নিরুপমাদি। উনি কি কোনো আজ পেয়ে খবরটা জানার জন্য তাকে নেমন্তন্ন করেছেন? নবকুমার স্থির করল সে বাগবাজারে যাবে না। কাল নিরুপমাদি জিজ্ঞাসা করলে বানিয়ে কিছু বলতে হবে। মিথ্যে কথা বলতে তার খুব অস্বস্তি হয়, কিন্তু এখনো অনেক সময় আছে। তাই ভেবেচিন্তে বাহানাটা ভালো করে বানিয়ে নিতে হবে। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 6ঠ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।